আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি ভৌতিক সত্য ঘটনা নিয়ে চলে এসেছি। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমার ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি হচ্ছে আমার একজন আপুর। ঠিক আমার আপু নয়, আমার কাজিন নিশা আপুর বান্ধবী। কোরবানির ঈদের ছুটিতে আমরা সকলে গ্রামে ঘুরতে যাই। ঘটনাটি তখনকার। আমার আপুর বান্ধবী মিতু আপু, ঘটনাটি তার। তো কোরবানির ঈদে আমরা যখন বাড়িতে যাই, মিতু আপু আমাদের বাড়িতে আসেন। মিতু আপু ভূতদের নিয়ে খুবই আগ্রহী ছিলেন। উনি ভূতদের দেখতে চাইতেন সবসময়। তো এই কারণে উনি প্রায় মাঝে মাঝে বিভিন্ন ভুতুড়ে এলাকাতে গেছেন, আমার আপুকে সঙ্গে নিয়ে গেছেন। তো উনি কোরবানির ঈদের ছুটিতে আমরা যখন বাড়িতে যাই তখন আবার মিতু আপু এসে সোজা নিশা আপুর ঘরে চলে যান এবং গিয়ে গোপনে গোপনে বলেন যে, নিশা চল, আমরা আবার আরও একটি ভুতুড়ে এলাকায় যাব। তখন আমি তাদের পিছু পিছু চুপি চুপি গিয়ে সবটা শুনে ফেলি এবং গিয়ে বলি, তোমরা ভুতুড়ে এলাকায় যাবে, আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। আমাকে না নিয়ে গেলে আমি সবাইকে বলবো। আমার আঙ্কেল এবং আন্টি নিশা আপুকে খুব একটা মিতু আপুর সঙ্গে যেতে দিতেন না, কারণ ওনারাও জানতেন মিতু আপু সবসময় ভুতুড়ে এলাকাগুলোতেই বেশি যায়। ওনারা চাইতেন না ওনাদের মেয়ে মিতু আপুর সঙ্গে ভুতুড়ে এলাকায় যাক। তো কথাটি গোপনীয় হয় আমি অনেক জোরাজোরি করি এবং অনেক জোরাজোরির কারণে ওরা আমাকে নিতে রাজি হয়ে যায়। মিতু আপু আমাদেরকে বলেন সঙ্গে করে আরও এক জোড়া জামা কাপড় নিতে, কারণ আমরা মিতু আপুর সঙ্গে গিয়ে মিতু আপুদের বাড়িতে থাকবো। সেই কথা মতো আমরা আমাদের জামা কাপড় নিয়ে নেই। আমি মিতু আপুদের বাড়িতে গিয়ে বুঝতে পারি মিতু আপুর পরিবারও চান না যে মিতু আপু এভাবে ভুতুড়ে এলাকায় যাক। সেই জন্যে মিতু আপু তার বাড়িতেও কথাটি গোপনীয় রাখেন এবং ওরা আবার ওদের একটা রুমে চলে যায় এবং রুমে গিয়ে গোপনীয়ভাবে আলোচনা করে ওরা ঠিক রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়বে ঠিক রাত 11:30টার দিকে বের হবে। এবারও আমি ওদের কথা শুনে ফেলি এবং আমিও ওদের কথা শুনে সেই মোতাবেক চলতে শুরু করি। ওরা আমায় কথাটি জানায়নি, কারণ আমি ছোট, তাই ওরা আমাকে নিয়ে রিস্ক নিতে চায়নি। সেই জন্যে যেই রকম কথা সেই রকম কাজ। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাত 10টার মধ্যে সবাই শুয়ে পড়ে এবং ঠিক 11:30টার সময় মিতু আপু ওঠে এবং আপার আপুকেও তুলে দেয়। আমি ওদের সঙ্গেই শুয়েছিলাম, আমিও ঘাপটি মেরে থাকি। ওরা যখনই বের হতে যায় ঠিক তখনই আমি বের হব চিন্তা করি। আমি দেখি মিতু আপু তার ড্রেস চেঞ্জ করছেন। উনি ড্রেস চেঞ্জ করে একটা হলুদ রঙের জামা পরলেন। তারপর আমিও উঠে পড়ি। ওরা বেরিয়ে যাওয়ার ঠিক 2 মিনিট পর আমিও বেরিয়ে যাই ওদের সঙ্গে এবং রাস্তায় গিয়ে ওদেরকে ধরে বলি, তোমরা আমাকে রেখেই চলে এসেছো? তখন নিশাপু আমার দিকে অনেকটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুই এখানে দেখ, আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। ও তো ঠিকই আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে। তখন মিতু আপু আমাকে অনেকবার বোঝালেন যে তুমি ফিরে যাও, এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটতে পারে, তোমার যদি কিছু হয়ে যায়। তখন আমি শুনলাম না শুনে আবারও ওদের সঙ্গে জোরাজোরি করে চলতে শুরু করলাম। আমাদের 3জনের কাছেই 3টে টর্চ লাইট ছিল এবং ছিল 2 বোতল পানি। আমরা যেতে লাগলাম এবং ঠিক 5 মিনিটের রাস্তায় আমরা সেই বাড়িটির সামনে গিয়ে পৌঁছানোর পর মিতু আপু তখনও বাড়িটির ভিতরে ঢুকছিলেন না। তখন ঠিক 11:45 বাজে। আমি আমার সঙ্গে করে একটি ঘড়ি এনেছিলাম। তখন আমার আপু বারবার করে মিতু আপুকে বলল, দেখ মিতু, এটা করা কিন্তু ঠিক হচ্ছে না, আমাদের যদি কিছু হয়ে যায়। তখন বলে, কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, তো এইসব ভূত বলে কিছু হয় না, যদি হয় তাহলে আজকে আমি দেখেই ছাড়বো ওদেরকে। এটা বলে মিতু আপু অপেক্ষা করতে লাগলেন। তখন আমি মিতু আপুকে বললাম, মিতু আপু তাহলে ওয়েট করছো কেন, চলো না আমরা ঢুকে যাই। তখন মিতু আপু বললেন যে না, ঠিক 12টা 1 মিনিটে আমরা এখানে ঢুকবো।
ঠিক দেখতে দেখতে 12টা 1 মিনিট বেজে গেল। মিতু আপু আর নিশা আপু ঢুকলো, আমাকে নিল না সঙ্গে করে। ওরা আমাকে গেটের ভিতরে ঢোকালো ঠিকই, কিন্তু বাড়িটির ভেতরে ঢোকালো না। একতলা বাড়ি, বাথরুম এবং হয়তো অ্যাটাচড, বাইরে থেকে এরকমই মনে হচ্ছিল। আমি অনেক জোরাজোরি করলাম, কিন্তু এবারও ওরা আমায় নিল না। 2বার জোরাজোরি করে ওদের সঙ্গে গিয়েছি ঠিকই, কিন্তু এবার আর জোরাজোরি করে ওদের সঙ্গে পারলাম না। ওরা আমাকে বাহিরেই রেখে দরজা আটকে দিয়ে ভিতরে চলে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবৎ, হাতে টর্চটা দিয়ে এদিক সেদিক দেখছি। ওরা একটা বোতল পানি আমার কাছে রেখে গেছে আর আরেকটা বোতল নিয়ে গেছে। আমি এক বোতল পানি থেকে একটু একটু পানিও খাচ্ছি মাঝে মাঝে। এই করে সময় কেটে যাচ্ছে, কিন্তু আমার আর ভালো লাগছে না, অনেক ভয় ভয়ও লাগছে। 12টা বাজে। এখন যদি আমার কিছু হয়ে যায় এখানে, ওরা যে কেন আমায় একা একা রেখে চলে গেল, আমার ভীষণ ভয় লাগছিল। আমি একবার ভাবছিলাম কি করব এখন। এই করতে করতে ঠিক 1টা বেজে গেল। 1টা 5 মিনিটে আমি ভাবছিলাম, আচ্ছা আমি কি বাড়ি চলে যাব? বাড়ি গেলে ওরা যদি বের হয়ে এসে আমায় দেখে এখানে নেই, দূর বাবা, ভালো লাগছে না। এত সময় হয়ে গেল, এখনও ফিরছে না কেন? একটা একতলা বাড়ি দেখতে কি এত সময় লাগে? বাইরে থেকে তো মনে হচ্ছে বাড়িটা অতটাও বড় নয়। ওরা আসছে না। ঠিক 1টা 15 মিনিটে দেখি একটা চিৎকারের আওয়াজটা শুনে মনে হচ্ছিল নিশা আপুর আওয়াজ। আমার নিশা আপুর আওয়াজ। আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ি, কারণ এই আপু আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। সেই আপু হয়তো কোনো বিপদে পড়েছে। আমি আর বাধা মানলাম না, ভিতরে যাওয়ার জন্য উদ্যত হলাম। মনে পড়ল দরজা তো আটকানো, তবে আর কিচ্ছু ভাবলাম না। হাতের পাশে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়েই দরজায় আঘাত করতেই দেখলাম না, দরজাটা আটকানো নয়, দরজাটা আসলে খোলা। ওরা আমাকে এমনি দেখানোর জন্য আটকেছিল, কিন্তু দরজাটা আসলে খোলা। আমি ভিতরে গিয়ে বাড়িটা দেখতে শুরু করি। দেখতে দেখতে ঠিক রান্নাঘরের সামনে এসে আমি দাঁড়াই, এবং সেখানেই দেখি আমার নিশা আপু পড়ে আছে, পাশে তার টর্চ লাইটটিও পড়ে আছে। আমি আতঙ্কিত হয়ে যাই। নিশা আপু, তোমার কি হয়েছে? তাড়াতাড়ি আমি নিশা আপুকে ডাকি, কিন্তু নিশা আপুর কোনো সাড়া শব্দ নেই। তখন আমার হাতে যে বোতলটি ছিল, সেই বোতলটি থেকে একটুখানি পানি নিয়ে আমি নিশা আপুর মুখে ছিটিয়ে দিই, এবং নিশা আপুরও জ্ঞান ফেরে। নিশা আপু থ হয়ে বসে দেখে আমি, তারপর আমাকে বলে তুই। তারপর সঙ্গে করে আমার হাতটা জোরে সরে ধরে, এবং ধরে ওই বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে, এবং এসে আর পিছে তাকায় না, আমাকে নিয়ে সোজা বেরিয়ে যেতে লাগলো। ঠিক তখনই আরেকটা চিৎকারের আওয়াজ। সেটা ছিল মিতু আপুর। মিতু আপু বারবার নিশা আপুকে ডাকছিল, নিশা, আমাকে বাঁচা, আমাকে রেখে যাস না। কিন্তু নিশা আপু আর কোনো ক্রমেই পিছনে ফিরে তাকালেন না, আমাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এলেন। তারপর আমরা আমাদের বাড়িতে ওখানেই সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর সকালবেলা যখন সূর্যের আলো দেখা দিল, ফজরের নামাজ পড়তে আমার বড় কাকা উঠেছিলেন। উনি তখনই গেট খুললেন, এবং গেট খুলে দেখলেন আমরা ওখানে বসে আছি। তখন আমাদের জিজ্ঞেস করলেন, মাইশা, নিশা, তোরা এখানে? আমি বললাম, আসলে আমরা চলে এসেছি, ওরা ফজরের নামাজ পড়তে উঠেছিল, তো ওদের সঙ্গে উঠে পড়েছি, তো ভাবলাম এখন চলে আসি, তাই চলে এসেছি। বললো, ও তাই নাকি, তাহলে নক করিসনি কেন? তখন আমরা আমতা করে বললাম, ও নক করবো তো, কিন্তু ভাবছিলাম যে এই বলতে বলতে বড় কাকা বলেন, আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে যা। আমার নিশা আপু মুখটার দিকে এখনও মনে আছে, সে ভীষণ আতঙ্কিত ছিল। তারপর তার কিছুক্ষণ পর বেলা 10টার দিকে মিতু আপুর আব্বু আম্মু আমাদের কল করে বললেন, কি রে নিশা, তোরা চলে গেছিস কখন? তখন আমরা আমতা করে বললাম, এই তো আমরা চলে এসেছি। তখন বললো, তোদের সঙ্গে কি মিতু আছে? আমরা বললাম না। তখন নিশা আপু আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, না আন্টি, আমাদের কাছে তো মিতু নেই। তখন আন্টি আমাদেরকে বললেন, তোরা এত আমতা করছিস কেন, কি হয়েছে তোদের? তখন
নিশা আপু আর আটকাতে পারলো না নিজেকে। নিশা আপু সমস্ত সত্য ঘটনা আন্টিকে বলে দিল। আন্টি তো চিন্তা একদম শেষ। তারপর পুলিশ ডাকা হলো। তারপর পুলিশকে নিয়েই সোজা ওই বাড়িতে আমরা গেলাম আবার। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, সেখানে আমিও ছিলাম এবং ছিল আমার নিশা আপু। তারপর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মিতু আপুকে পাওয়া গেল না। একটা জায়গায় শুধু মিতু আপুর টর্চ লাইটটা পড়ে থাকতে দেখলাম আমরা। তারপর পুলিশ এসে নিশা আপুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন নিশা আপু বলল সে নাকি ভিতরে একটা ভয়ঙ্কর কুৎসিত একটা জিনিস দেখতে পেয়েছিল, কি জানো একটা, সেটা নাকি মিতু আপুর দিকে এগিয়ে যাচ্ছিল। নিশা আপু তখন মিতু আপুকে জোরে ডাক দেয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা নাকি নিশা আপুর দিকে এগিয়ে আসে এবং নিশা আপুর গলা চেপে ধরে। ঠিক তখনই নিশা আপু অজ্ঞান হয়ে যায়। তারপরে আর নিশা আপুর কিছু মনে নেই। তারপর আমি গিয়ে তাকে যখন ডাকি সে আমাকে নিয়ে ছুটতে চলে এসেছিল, আর পেছনে ফিরে তাকায়নি। তারপর মিতু আপুর আব্বু আম্মু তো অনেক চিন্তা করছে, অনেক কান্নাকাটিও করছিলেন তারপর তারা পুলিশের কাছ থেকে একটা কেস করেন এবং সেই কেসের তদন্ত কিছুদিন আগ পর্যন্তও চলছিল। মিতু আপুকে সেই যে নিখোঁজ হলো আর ফিরে আসেনি মিতু আপু। তারপর পুলিশ অনেক জায়গায় অনেকভাবে মিতু আপুকে খোঁজাখুঁজি করেছেন, আর ফিরে আসেনি। আমরা আশেপাশে খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারি যে ওখানে নাকি আগে এক দম্পতি থাকতো, তাদের একটা মেয়ে ছিল। সেই মেয়েটি একটা ছেলেকে ভালোবাসতো। সেই ছেলেটি একদিন ওই মেয়েটিকে একটা হলুদ রঙের শাড়ি গিফট করেছিল এবং সেই শাড়িটি যখন ওই মেয়েটির বাবা দেখতে পায় তখন তারা সেটিকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়। তখন সেই মেয়েটি অনেক দুঃখ পায় এবং সে আত্মহত্যাও করে। তারপর থেকেই নাকি ওই বাড়িতে ওই মেয়েটির আত্মা ঘুরে বেড়াচ্ছে এবং যেই ওই বাড়িতে হলুদ রঙের কাপড় চোপড় পরে যায় সেই নাকি আর কখনো ফিরে আসে না। এমনি মাঝারি বয়সের কেউ যদি যায় সে বেঁচে ফিরতে পারে, কিন্তু হলুদ রঙের কাপড় পরে যদি কেউ ওখানে যায় তাহলে নাকি আর সে কোনোদিনও ফিরে আসে না। আমি এখন বুঝতে পারছি মিতু আপু সেদিন ওই কারণেই হলুদ রঙের জামা পরেছিল, যাতে সে সেই মেয়েটির আত্মাটিকে দেখতে পায়। কিন্তু আসলে বলার কিছু নেই, যে বলার কোনো ভাষা নেই যে এইভাবে মিতু আপু নিখোঁজ হয়ে যাবে। সত্যি আমার আজও মিতু আপুকে অনেক মনে পড়ে। সত্যি ভিউয়ার্স, এ থেকেই আপনারা শিক্ষা নিতে পারেন, কখনো কিছু অতিরিক্ত ভালো নয়। হ্যাঁ, কোনো কিছু ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কখনো কিছু অতিরিক্ত করতে যাবেন না ভিউয়ার্স। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং এই ধরনের আরও ভূতের সত্য ঘটনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।